দর্শক মণ্ডলী, প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান আমার পৃথিবী দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে নগরায়ন বাড়ছে এবং সে সাথে বাতাসের দূষণ বাড়ছে। বিশেষত যখন শুষ্ক মৌসুম বা দীর্ঘ প্রলম্বিত সময় জুড়ে বৃষ্টিপাত হয় না, তখন বাতাসের দূষণ যে তীব্র হয়ে উঠছে সেটি বুঝবার জন্য আমাদের কোনো কারিগরি মনিটরিংয়ের অপেক্ষা করতে হয় না। আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়াতেই অনুভব করি যে তীব্র দূষণযুক্ত বাতাসে আমাদের চলাচল করতে হচ্ছে এবং এর সাথে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। আমাদের অকাল মৃত্যুর নানা ঘটনা এখন অবধারিতভাবে চিহ্নিত করেছে যে বায়ু দূষণ হচ্ছে এর অন্যতম অনুঘটক। এবং এই বায়ু দূষণের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের চারপাশে শিল্প কারখানা, আমাদের যে বায়োমাস বা এগ্রিকালচার, আমাদের বনজ সম্পদ ইত্যাদি থেকে রান্নার যে অভ্যাস, সেখান থেকে যে ধোঁয়া উদ্গীরণ হয়, আমাদের কনস্ট্রাকশন কাজ বা আমাদের নির্মাণ কাজ, সেগুলো থেকে যে ধুলোবালি উৎপন্ন হয় এবং যানবাহন থেকে যে ধুলোবালি উৎপন্ন হয়, এই সবই হচ্ছে আমাদের দূষণের অন্যতম ইন্ধন। এবং এই বায়ু দূষণ এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আমাদের জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। আজ আমরা এই বায়ু দূষণের যে ব্যাপকতা, তার নানা উৎস এবং তা নিয়ন্ত্রণ করবার সাম্প্রতিক যে উদ্যোগগুলো নেওয়া আছে সেগুলোর উপরে আলোকপাত করব। গৃহস্থালী ও অন্যান্য কাজে বায়োমাস জ্বালানি পোড়ানো, শিল্প কারখানার ধোঁয়া, পৌর আবর্জনা পোড়ানো, ইটভাটার ধোঁয়া, বিভিন্ন ধরনের নির্মাণ কাজে ছড়ানো ধূলি, ধোঁয়া, ভাসমান বস্তু কণা সহ অন্যান্য উৎস থেকে পরিবেশে ছড়িয়ে পড়া দূষণ উপাদান দেশের শহরাঞ্চলে বায়ু দূষণের তীব্রতা বাড়িয়ে চলেছে। বাতাসের গুণমান সূচক বা AQI সূচক এখন প্রায় নিয়মিত প্রচার করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ প্রধান প্রধান শহরগুলোর বায়ুমান সূচকের যে তথ্য প্রকাশিত হয় তা থেকে এবং দেশের মানুষের রোগবালাইয়ের বিস্তৃতির ধরন থেকে গবেষক, চিকিৎসকদের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। মানুষের সক্রিয় ও সুস্থ জীবন, কর্মক্ষমতা, কর্মদক্ষতা, স্বাভাবিক আয়ুষ্কাল এবং চিকিৎসা ব্যয়ের সাথে বায়ু দূষণের তীব্রতার নিবিড় সম্পর্ক রয়েছে। পরিবেশ অধিদপ্তরের 2019 সালে পরিচালিত গবেষণার তথ্যই বলছে, ঢাকার যানবাহনের 84% বাস, মিনিবাস নির্ধারিত মানমাত্রার চেয়ে বেশি দূষণকারী ধোঁয়া ও ভাসমান বস্তুকণা উদ্গীরণ করে। সাধারণভাবে আমরা যানবাহনের এ সকল ক্ষতিকর উদ্গীরণকে কালো ধোঁয়া উদ্গীরণ হিসেবেই চিহ্নিত করি। একই গবেষণার প্রতিবেদনে চিহ্নিত হয়েছে যে ঢাকায় চলাচলকারী ট্রাক, লরি সহ ভারী যন্ত্রযান 69% এবং হালকা যানবাহনের 59% নির্ধারিত মাত্রার অতিরিক্ত দূষণকারী ধোঁয়া ছড়ায়। বায়ু দূষণ ক্রমাগত বেড়ে চলায় মানুষের হাঁপানি, নিউমোনিয়া, তীব্র ও দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ, চর্মরোগ, স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, ডায়াবেটিস সহ জটিল ও দীর্ঘমেয়াদী রোগবালাই বাড়ছে। বিপুল পরিমাণ মানুষের অকাল মৃত্যুর কারণও বায়ু দূষণ। প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বায়ু দূষণ রোধ করা গেলে বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু রোধ করা সম্ভব। দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলছি পরিবেশ অধিদপ্তরের পরিচালক, বায়ুমান ব্যবস্থাপনার দায়িত্বে ন্যস্ত জনাব জিয়াউল হকের সাথে। আমরা সম্প্রতি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা শুনছি। আমাদের দেশের বায়ুমান যেন জনস্বাস্থ্যের জন্য অনুকূল থাকে তার জন্য নানা ধরনের প্রকল্পের কথাও শুনি, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের শহরাঞ্চলে বিশেষত বায়ুমানের যে সূচক সেটি
এখনও স্বস্তিদায়ক নয়। এমনকি এই শুষ্ক মৌসুম পেরিয়ে যখন বর্ষণ শুরু হয়েছে, বৃষ্টিপাত হচ্ছে, তখনও AQI বা বায়ুমানের যে সূচক সেটি অনেক জায়গাতেই জনস্বাস্থ্যের জন্য সম্পূর্ণ স্বস্তিদায়ক নয়, সে কথাটা বলা হচ্ছে। নানা ধরনের আন্তর্জাতিক মনিটরিং সংস্থা, আমাদের দেশীয় সংস্থাগুলো এই মনিটরিং করছেন এবং তাদের এই রিপোর্ট থেকে আমরা দেখছি যে বায়ু দূষণ একটি গুরুত্বপূর্ণ অনুঘটক, যা আমাদের জনস্বাস্থ্য এবং আমাদের অকাল মৃত্যুর কারণ। আমরা জনাব জিয়াউল হকের কাছে জানতে চাই, বায়ুমান অবনতির ক্ষেত্রে আমাদের দেশে বিদ্যমান যে বিভিন্ন অনুঘটক রয়েছে বা যে উৎসগুলো রয়েছে, সেগুলো কোনগুলো কি মাত্রায় দূষণ তীব্রতর করে তুলছে এবং তা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? বায়ু দূষণের মাত্রা যদি আমি বিবেচনা করি, তাহলে শুষ্ক মৌসুমে কিন্তু মাত্রাটা বেশি থাকে। এপ্রিলে যখন বৃষ্টি শুরু হয়, কোনো কোনো সময় আমাদের আর্লি মনসুন হয়, বৃষ্টিটা আগে চলে আসে। তো আগে চলে আসলে আমাদের জন্য ভালো, বায়ুমানে কিছুটা উন্নতি হয় এবং যখন পুরো বৃষ্টির মৌসুমটায় আমাদের পরিস্থিতি ভালো থাকে। যেমন এই যে গত সপ্তাহে যে বৃষ্টিটা হলো, তখন আমাদের সিলেটে আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 45, যেটা থাকে সাধারণত 150, 200 বা 200-র উপরে। ঢাকাতে তখন দেখা গেছে যে বৃষ্টির পরপর 60 থেকে 65-র মধ্যে নেমে আসছিল এয়ার কোয়ালিটি। তো আমাদের এই যে 5 মাস, এই যে আমাদের অক্টোবর থেকে মার্চ বা এপ্রিল, এই সময়টাই আমাদের আসলে খুব খারাপ সময়, বিশেষ করে বায়ু দূষণের ক্ষেত্রে খারাপ সময়। এবং সেখানে যে উৎসগুলো সবগুলো অ্যাক্টিভ থাকে এই সময়টায়। আমরা যে মেজর উৎসগুলো বলি, আমাদের যেমন একটা বড় উৎস হলো আমাদের, যেমন যদি আমি হিসাব করি, আমাদের বিশ্বব্যাংক 2020-21-এ একটা স্টাডি করেছিল যে আমাদের ঢাকা মহানগরীর বায়ু দূষণের জন্য কে কতটুকু দায়ী। সেখানে তারা খুব ইন্টারেস্টিং কয়েকটা ফাইন্ডিংস আমরা পেয়েছি। একটা ফাইন্ডিংস হলো, তারা বলেছে ঢাকার চারপাশে গ্রামে যে আমাদের যে লাকড়ির চুলা ব্যবহার করে রান্নাবান্নার কাজে, সেখান থেকে ভালো একটা বায়ু দূষণ হয়। ওনারা বলেছেন প্রায় 28%। 2 নম্বর বলেছেন যে তারা ইন্ডাস্ট্রি একটা বড় সোর্স, এবং সেখানে আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো আছে যেখান থেকে বায়ু দূষণ হয়, সেটা একটা সোর্স। তারা প্রায় বলেছেন 24%-এর মতো। ইটের ভাটা বলেছেন 13%। আমার ধারণা ইটের ভাটা আরেকটু বেশি হবে। আর যানবাহনজনিত দূষণটা এখানে তারা একটু আন্ডার এস্টিমেট করেছেন, এটা একটু বেশি হবে। ওনারা বলেছেন 5 থেকে 10%। তো আমার ধারণা যে 5 না, এটা আরও বেশি হবে। তো এগুলো যেহেতু শুষ্ক মৌসুমে এই অ্যাক্টিভিটিগুলো বেশি হয়, এই জন্য আমাদের বায়ু দূষণের তীব্রতাও ওই সময় বেশি থাকে। পুরনো যানবাহনের বিষয়টা সবার আগে চলে আসে, যেগুলো পুরনো হয়ে গেছে, যেগুলো থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, সেগুলো কীভাবে এখনও রাস্তায় চলে, এই প্রশ্নটা প্রায় সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার আসার পরপর ওনারা ঠিক করেছেন, যেটা আগেই শুরু হয়েছিল কিন্তু ওনারা সিরিয়াসলি নিয়েছেন, যে এই বিশেষ করে ওনারা সড়ক পরিবহন আইন 2018-তে বলা আছে যে যেসব যানবাহনের ইকোনমিক লাইফ, অর্থনৈতিক জীবন অতিক্রান্ত হয়েছে, তাদের আর রাস্তা চলাচল করতে দেওয়া হবে না। এটা আলাদাভাবে প্রজ্ঞাপন দিয়ে, BRTA প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছে যে বাসের ক্ষেত্রে 20 বছর এবং ট্রাকের ক্ষেত্রে 25 বছর। তার বেশি যেসব যানবাহন আছে, বাস এবং ট্রাক মূলত, তারা রাস্তায় চলতে পারবে না, তাদের ইকোনমিক লাইফ অতিক্রম হয়ে গেছে। নগরায়নের বিস্তারের সাথে সাথে দেশে যানবাহনের সংখ্যা বাড়ছে, শহরের রাস্তায় ভিড়, যানজট বাড়ছে এবং সে সাথে বায়ু দূষণ তীব্রতর হচ্ছে। সম্প্রতি BRTA চেয়ারম্যান জানিয়েছেন, সারা দেশে প্রায় 6.5 লাখ যানবাহনের কাগজপত্র এখনও হালনাগাদ হয়নি। এছাড়া প্রায় 78,000 যানবাহন ভুয়া নম্বর প্লেট নিয়ে রাস্তায় চলছে। BRTA থেকে ওই সকল নিয়ম ভঙ্গকারী যানবাহনের তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে DMP ও হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে। দেশের সড়কগুলোতে চলাচলকারী বিভিন্ন যানবাহনের ব্যবহৃত জ্বালানি, ইঞ্জিন দক্ষতা ভিন্ন, দূষণের ধরনও বিভিন্ন। বিশেষত বাণিজ্যিক যানবাহন যেমন বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যানগুলোর বড় অংশ ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হয় না। এদের অনেকগুলোই
রাস্তায় চলাচলের জন্য অনুপযোগী। 2019 সালে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী ঢাকা মহানগরীর বায়ু দূষণের উৎসসমূহের মধ্যে 10.4% দায় যানবাহনের। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি অধ্যাপক ডক্টর শামসুল হকের সাথে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের একজন স্বনামধন্য অধ্যাপক এবং বাংলাদেশের অন্যতম পরিবহন বিশেষজ্ঞ হিসেবে খ্যাতিমান মানুষ। ডক্টর শামসুল হক, আপনার কাছে আমাদের যানবাহনজনিত যে দূষণ এবং তার যে নানামুখী পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের দৈনন্দিন জীবনে ঘটছে সে সম্পর্কে একটু আলোকপাত করবার অনুরোধ করব, বিশেষত যখন আমাদের দেশের শহর অঞ্চলগুলোতে বায়ু দূষণের যে সূচক সেটি তীব্র মাত্রায় অস্বস্তিকর, অস্বাস্থ্যকর এবং জনজীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। অনুগ্রহ করে আমাদের একটু বলবেন যে বায়ু দূষণে এই যে যানবাহনের দূষণ সেটি কোন মাত্রায় এবং কেন, কিভাবে আমাদের প্রভাবিত করছে? ঢাকা শহরে দূষণটা এত মাত্রায় চলে গেছে, অনেক সময় দেখবেন এর বায়ুমানটা দুর্যোগপূর্ণ বলা হয়। প্রায় 6 থেকে 8 গুণ বেশি স্বাস্থ্যকর একটা শহর হওয়ার জন্য যেখানে 50 থাকার কথা, সেই ইন্ডেক্সটা হয়ে যায় 400-র কাছাকাছি, বিশেষ করে শীতকালে। এটা কখনোই একটা লিভেবল সিটি হতে পারে না। এবং পরিসংখ্যান যদি আমরা বিশ্লেষণ করে দেখি, দিন দিন কিন্তু এটার মাত্রাটা বাড়ছে। সাথে সাথে যে এটাকে দূর করার জন্য যে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি তা না, কিন্তু অনেক বিনিয়োগ ঘন কিন্তু আমরা অনেক প্রজেক্ট করেছি এবং মেট্রোর মতো কিন্তু $3 বিলিয়ন দিয়ে একটা অ্যাপেক্স যেটাকে বলা হয় সর্বোৎকৃষ্ট গণপরিবহনের আমরা মডেলটাকে চালু করেছি। কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত যে এক্সপেক্টেড রিটার্নটা আসার কথা ছিল, কর্মঘণ্টা কমানো এবং দূষণের মাত্রা কমানো, আমরা সেটা পারিনি। তার মানে কোথাও না কোথাও একটা কারণ রয়ে গেছে। এটাকে আমি বলবো, যদি সত্যিকার অর্থে কেউ বিজ্ঞান ভিত্তিক এই দূষণ, এটা আমি শব্দ দূষণও সাথে নিয়ে আসবো, বায়ু দূষণের সাথে ধূলি দূষণও আছে, পাশাপাশি থার্মাল যে দূষণটা, নগরটায় আমরা একটা হিট আইল্যান্ড তৈরি করে ফেলছি। এই যে অতিরিক্ত আমি টেম্পারেচারের মধ্যে আমি সিঙ্ক হয়ে যাচ্ছি এবং একটা গ্যাস চেম্বারের মধ্যে আমরা বাস করছি, এইটাকে আমি বিজ্ঞান ভিত্তিক যদি অ্যারেস্ট করতে চাইতাম তাহলে কিন্তু প্রথমেই আমাদের লক্ষ্য রাখা উচিত ছিল যে যানজটটাই হলো মেইন কারণ। এই জায়গায় ঢাকার যানজট যত বাড়ছে, গতি হয়ে যাচ্ছে অনেক কম, তখনই কিন্তু আরম্ভ হচ্ছে ক্ষতি। আর যানজটের কারণ যদি আমরা কেউ জানতে চাই, ছোট ছোট গাড়ির আধিক্য, বড় গাড়ি নিষ্ক্রিয় হয়ে যাওয়া। আর পুরো পৃথিবী বলে বড় গাড়ির সংখ্যা বাড়াও, ছোট গাড়িকে কমিয়ে ফেলো, তাহলে কিন্তু স্পেস এফিশিয়েন্ট মোড হবে। 100টা সিএনজির জায়গায় একটা যদি ডাবল ডেকার চলে, স্পেস শুধু যে বেঁচে যাবে তা না, যানজট যে দূর হয়ে যাবে তা না, পলিউশন হবে না, ধীর গতির হবে না। সো বিজ্ঞান বলে গণপরিবহন এবং ফুয়েল ফ্রি ট্রিপ যেটাকে বলা হয়, বাইসাইকেল বলি অথবা রিক্সাকেও সহযোগী করা, নট প্রতিযোগী। বাস ডোর টু ডোর ফ্যাসিলিটি দেয় না, যাত্রীকে বাস স্টপে নিয়ে আসবে, এই যে সহযোগী হয়ে একটা করিডোরের মধ্যে চলবে, সেও কিন্তু ফুয়েল ফ্রি একটা ট্রিপ দিচ্ছে। গণপরিবহনের একটা কিন্তু ইকো আছে, টপে হলো মেট্রো, তার নিচে হলো বিআরটি, এর দুইটাই হলো MRT BRT, মানে দ্রুত গতির হবে। তারপরে হলো অর্ডিনারি বাস, অর্ডিনারি বাসের মধ্যে আবার বাস রুট ফ্র্যাঞ্চাইজ, এক করিডোরে একটা বাস চলবে এবং ডেডিকেটেড লেনে চলবে। দেন প্যারাট্রানজিটের একটা হায়ারার্কি থাকবে। এই যে বিন্যাসটা বললাম, একে প্রায়োরিটি দিতে গিয়ে কাউকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয়, বিজ্ঞান তাই বলে যে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে আমি সামগ্রিক যদি কাঠামোটা তৈরি করতে পারি, তাহলে
সোর্সেই যানজটটা শেষ হয়ে যাবে। আর যানজট যদি দূর করতে পারি তাহলে বাই প্রোডাক্ট হিসাবে যতগুলি দূষণের কথা বললাম, যেটাকে কোয়ান্টিফাই করতে পারছি আর যেটাকে করতে পারছি না, সবগুলির কিন্তু উপযোগিতা আমি পেয়ে যেতে পারি। সাধারণভাবে ধারণা করা হয় যানবাহন যত পুরানো হয় সেগুলো তত বেশি দূষণ ছড়ায়, বর্ধিত মাত্রায় সড়ক দুর্ঘটনার কারণ হয়। প্রকাশিত তথ্য থেকে জানা যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ পুরনো ও মেয়াদ উত্তীর্ণ বাণিজ্যিক যানবাহন যেমন 20 বছরের বেশি পুরনো বাস ও 25 বছরের বেশি পুরনো ট্রাক, ট্যাঙ্ক লরি ও কভার্ড ভ্যান সড়ক থেকে তুলে নেয়ার উদ্যোগ নিয়েছে। 2025 সালের মে মাসে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে পুরনো ও মেয়াদ উত্তীর্ণ বাণিজ্যিক যানবাহন মালিক নিজে তুলে না নিলে সরকার ব্যবস্থা নেবে বলে একাধিকবার জানিয়েছে। সরকার কিন্তু অনেক আগের থেকে একটা নীতিমালা করেছে যে এই গাড়িগুলি যেহেতু অতিরিক্ত মাত্রায় পলিউশন করে, সেই জন্য 20 এবং 25 বছরের পর এদেরকে ফেজ আউট করে নতুন ফ্লিটটাকে বাস্তবায়ন করবে। এটা অনেকটা সহজ সরলীকরণ একটা চিন্তাধারা, এবং এটা আদৌ বাস্তবায়নযোগ্য কিনা আমি বিজ্ঞানের কোনো সমর্থন দেখি না। তার মূল কারণ হলো, আমি যদি নিজে একটা বাস ব্যবহার করি কোনো প্রতিষ্ঠানে ছাত্র আনা নেওয়ার জন্য, তাহলে একটা বাস মাত্র 2টা ট্রিপ দিচ্ছে ডেইলি, এবং আমি যদি রক্ষণাবেক্ষণটা সুন্দরভাবে করি, এর তো ফিটনেসের সময় দেখা যাবে তার হেলথ ইন্ডিকেটরটাকে, ও অনেক সুস্থ, কিন্তু বয়স হয়তো 40 বছর হয়ে গেছে। সো বিজ্ঞান কি বলে, কাকে আমি কালপ্রিট বলবো যে দূষণটাকে বাড়ায় একটা অ্যাকসেপ্টেবল লিমিটের বেশি। এই পরীক্ষাটা কখন হবে, যখন ফিটনেস নিতে যাবে। তো পুরো পৃথিবীর বিজ্ঞানটা হলো কে 5 বছর, কে 10 বছর, কে 40 বছর বয়স আমি দেখব না, এটাকে মেইনটেন, শরীরের মতন কেউ যদি মেইনটেন করে রাখে 80 বছর বয়সে কিন্তু জগিং করে সুন্দরভাবে, আর কেউ যদি মেইনটেন না করে সে কিন্তু অনেক আগেই কিন্তু সে বুড়ার মতন হয়ে যায়, কর্মচঞ্চলতা থাকে না। সো গাড়ির ক্ষেত্রেও অন্যান্য দেশ যেটা করে, যখন প্রতি বছর ফিটনেস করতে আসে তখন পলিউশনের মাত্রাটা দেখে ইঞ্জিনের অবস্থাটা বুঝে ফেলে, তখনই কিন্তু ওয়ার্নিং দেয়। দ্বিতীয়বার ওয়ার্নিংও যদি ফেল করে, এই গাড়িটা রাস্তায় চলার যোগ্যতা হারালো, তখন এটা রাস্তার থেকে চলে যাবে। কিন্তু আমাদের এখানে যে একদম সহজ সরল ভাবে 20 বছর পর বাস, ট্রাক মনে হয় 25 বছর পর, এই যে নীতিমালাটা করা হয়েছে এটা বৈজ্ঞানিক না, এটার সাথে মেইনটেনেন্স প্র্যাকটিসের কোনো রকম সম্পর্ক নাই। বরঞ্চ বিআরটিএকে সক্ষম করতে হবে, ফিটনেস দেওয়ার সময় কিন্তু তুমি টের পাবা কোন গাড়ি দুর্বল, রাস্তায় চলার যোগ্যতা নাই, তখনই তো তুমি শাসন করবা। রেগুলেটরি অথরিটি কখনো কিন্তু সেবা দেয় না, বিশেষ করে সরকারি সংস্থায় জনবলের ঘাটতি থাকেই, একে বাড়ানো যায় না। তো আমি যে গাড়ির ফিটনেসের দায়িত্বটা নিলাম, আমি কি জানি গাড়ি রাতারাতি অনেক বেড়ে যাবে, কিন্তু আমার গাড়ির যে ফিটনেসের ইন্সপেক্টর সেটা আমি বাড়াতে পারবো না। তা আমি দায়িত্বটা কেন নিলাম? আমি তো হলো রেগুলেটর হব, আমাকে রেজিস্ট্রেশন দিয়ে যে বৈধতা অর্জন করলো তার রাস্তায় যেন অবৈধ কোনো গাড়ি না চলে। আমি রেগুলেটরি অথরিটার, মানে আমার রাইট অফ ওয়েটা আমার কন্ট্রোলে থাকবে, এই পথের মধ্যে কে ঢুকবে না ঢুকবে আমি হলো অথরিটি। আর ফিটনেসটা এটা তো আউটসোর্সিং করে পুরো পৃথিবীতেই সরকার কোনো দিন সেবা দেয় না, কারণ বিজ্ঞান বলে গাড়ি বেড়ে যাবে এক্সপোনেনশিয়াল রেটে, আর তোমার হয়তো 20-25 বছর পর 100টা লোক চাইলে 10টা লোক পাওয়া যাবে, যেটা সাস্টেনেবল না। আমি এই দায়িত্বটা নিয়েছি কেন? তার মানে বিআরটিএ প্রথম থেকেই নিজের ইনকামটাকে অন্যর সাথে দিতে না গিয়ে নিজে একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি করে ফেলেছেন। বিআরটিএ সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত বাস, মিনিবাসের সংখ্যা ৭৬,২৮১ এবং ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির সংখ্যা ৩,৭২,১৭৪। 2023 সালে বিআরটিএ এক প্রজ্ঞাপনে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির অর্থনৈতিক আয়ুষ্কাল
নির্ধারণ করে দেয়। সে প্রজ্ঞাপন অনুযায়ী বাসের আয়ুষ্কাল হবে ২০ বছর এবং ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্কার লরির অর্থনৈতিক আয়ুষ্কাল হবে ২৫ বছর। সারা দেশে চলাচলকারী প্রায় ৭৫,০০০-এর বেশি বাস, মিনিবাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, কাভার্ড ভ্যান তার স্বাভাবিক আয়ুষ্কাল অতিক্রম করার পরও তার উল্লেখযোগ্য অংশ রাস্তায় চলছে। এ সকল গাড়ি অধিক মাত্রায় দূষণ ছড়াচ্ছে, দুর্ঘটনা বৃদ্ধির কারণ হচ্ছে। বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেয়া বাস, মিনিবাসের মধ্যে ১০,৫৫৬টি যানবাহন ঢাকায় চলাচল করে বলে অনুমান করা হয়। অপরদিকে রেজিস্ট্রেশন নেয়া ট্রাক, লরি, কাভার্ড ভ্যান সহ ভারী বাণিজ্যিক যানবাহনের মধ্যে প্রায় ১৪,৬৮৩টি বাহন ঢাকায় চলাচল করে বলে অনুমান করা হয়। আলটিমেটলি যেটা হলো যে এই এনফোর্সমেন্টটা করবে হলো পুলিশ। তো বিআরটিএ যেটা বলেছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান যেটা বলেছেন যে আমরা সংখ্যা কত জানিয়েছি এবং সেটা আমরা ডিএমপিকে তালিকাটা দিয়েছি। এখন যৌথভাবে ডিএমপিকে লিডারশিপটা নিয়ে রাস্তায় এনফোর্সমেন্ট করে এগুলোকে জব্দ করতে হবে, যারা এই ভুয়া সার্টিফিকেট নিয়ে রাস্তায় চলছেন এবং যেগুলো আসলে আনফিট। পাশাপাশি আমাদের যেটা বলছি, প্রতিটা গাড়িকেই বছর বছর ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। তো আমরা চেষ্টা করছি যে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার সময় তার এমিশন কত হয়, তার যানবাহন থেকে কী পরিমাণ কালো ধোঁয়া বের হয়, সেটা পরীক্ষা করে সেই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয়, পাশ করে, তাহলে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে। এখন ভেহিকুলার এমিশন টেস্ট করার জন্য যেই অটোমেটিক মেশিন লাগে, আমরা যে বলি যে ভেহিকেল ইন্সপেকশন সেন্টার, এইটা বোধহয় অপ্রতুল হওয়াতে ওই কার্যক্রমটা ওনারা ফুল স্কেল শুরু করতে পারেন নাই। তো আমরা রিসেন্টলি এই যে আগামী জুলাই থেকে একটা নতুন প্রজেক্ট হতে যাচ্ছে, সেখানে 10টা অটোমেটিক ভেহিকুলার ইন্সপেকশন সেন্টার তৈরি করা হবে এবং ঢাকাতে বোধহয় 2 থেকে 3টা থাকবে এবং অন্যান্য বিভাগীয় শহরে থাকবে। সেখানে একসাথে প্রায় 20-30টা গাড়িকে তারা অটোমেটিক ভেহিকুলার এমিশন টেস্টটা করতে পারবেন এবং ওনারা ফিটনেস সার্টিফিকেট সঙ্গে সঙ্গে দিতে পারবেন। আমরা সম্প্রতি সরকারের দিক থেকে একটি উদ্যোগের কথা বলতে শুনেছি, সেটি হলো যে বৈদ্যুতিক বাস সার্ভিস নগর এলাকায় চালু করার চেষ্টা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমাদের যে বায়ু দূষণের ক্ষেত্রে যানবাহনের দূষণ, সেটি নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যদি আমরা বৈদ্যুতিক গাড়ি বেশি মাত্রায় ব্যবহার করি? বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট বিকাপ, সেটার আওতায় আমাদের বর্তমানে যে আমাদের যে বাস ফ্র্যাঞ্চাইজিং যেটা আছে, যে একটা কোম্পানির আওতায় বাসগুলোকে নিয়ে আসা, বাস মডার্নাইজেশন করা, প্লাস প্রায় 150টা ইলেকট্রিক বাস, পাবলিক বাস ইন্ট্রোডিউস করা হবে এই প্রকল্পের আওতায়। তো এটা হলো কোম্পানি 2.2 এবং এটা বাস্তবায়ন করবেন ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি। তো এইটাতে এই 3টা প্রজেক্টই 3টা কম্পোনেন্ট, প্রজেক্ট একটা, কিন্তু কম্পোনেন্ট 3টা আলাদা এজেন্সি বাস্তবায়ন করবেন। তো এই 3টাই আমাদের চেষ্টা চলছে যে এই জুলাই মাস, আগামী জুলাই থেকে এই প্রকল্পগুলো কার্যক্রম শুরু করা এবং বিশ্বব্যাংকের যে অর্থায়ন, সেটা এই মাসে অনুমোদন হয়ে গেছে। সুতরাং অর্থায়নটা নিশ্চিত। এখন আমাদের যে প্ল্যানিং প্রসেসগুলো কমপ্লিট করে, একনেক কমপ্লিট করে, আশা করা যাচ্ছে যে এই বছরের জুলাই থেকে এই 3টা কম্পোনেন্টই বাস্তবায়ন শুরু করবে। তো সময় লাগবে, এই যে ইলেকট্রিক বাসগুলো আনতে 1.5-2 বছর সময় লাগতে পারে, কিন্তু আশা করা যাচ্ছে যে এই প্রজেক্টগুলো 5 বছরে, 3টা কম্পোনেন্টে 5 বছরে, এই 5 বছরের মধ্যে অনেকগুলো বাস্তবায়ন হয়ে যাবে। একটা সুফল আমরা সামনে দেখতে পাব। মানুষের সংখ্যার বিচারে ঢাকা শহর নিঃসন্দেহে একটি মেগা সিটি। এই মেগা সিটির অসংখ্য সমস্যার মধ্যে যানবাহন এবং তার দূষণ অত্যন্ত জটিল এবং প্রকট একটি সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই উদ্যোগগুলো যথেষ্ট মাত্রায় সাফল্যের মুখ দেখেনি। অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। কেন এই সমস্যা, সেটি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, কিন্তু এই সমস্যা উত্তরণের জন্য যে ধারাবাহিক বিজ্ঞানভিত্তিক নানা উদ্যোগ নেওয়া দরকার, দুর্ভাগ্যজনকভাবে সেটি সব ক্ষেত্রে কার্যকর হয়নি। আমরা
প্রযুক্তির নানা সুবিধা নেবার সুযোগ থাকা সত্ত্বেও সেগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারিনি। ব্যবস্থাপনা দক্ষতার সীমাবদ্ধতাও আমাদের যথেষ্টই। কিন্তু আমরা পারস্পরিক এই দোষারোপের মধ্যে না থেকে এ থেকে উত্তরণের পথ খুঁজবার জন্য সবাই একটু সচেতনভাবে এই উদ্যোগগুলোকে কিভাবে কার্যকর করা যায় সেদিকে যদি মনোযোগ দিই তাহলে আমরা সবাই উপকৃত হব। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।